হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, আর্থিক পরিসম্পদ হতে আয়, এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। আজকে আমরা এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করব এবং দুই একটা অঙ্ক শুরু করব। শুরুতেই ফিনান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এর উপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা একটা ফর্মেটে ভাগ করছি। ফর্মেটের নাম হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়। এই প্রশ্নটাই চাবে। এটা পার্ট সিতেও আসে মাঝে মাঝে, আবার কিছু মাঝে মাঝে কি পার্ট বিতেও আসে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আসছে তার একটা অ্যানালাইসিস দিছি। দেখতেছি যে এই আর্থিক পরিসম্পদ হতে আয়, যার পূর্বে নাম ছিল সিকিউরিটি খাত হতে আয়, এই চ্যাপ্টার থেকে 2017 সালে পার্ট বিতে একটা প্রশ্ন দিছে। 18 সালে কোনো প্রশ্ন হয় নাই, 19 সালে পার্ট বিতে একটা, 20 সালে কোনো প্রশ্ন হয় নাই, 21 সালে পার্ট বিতে একটা, 22 সালে কোনো প্রশ্ন হয় নাই, 23 সালে কোনো প্রশ্ন হয় নাই। তাহলে তোমরা পরীক্ষার্থী হচ্ছে 2024 সালে, 2024 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট বিতে একটা প্রশ্ন আসবে। তো আমরা পার্ট বিকে টার্গেট করে আমরা এই চ্যাপ্টার করব। তবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে পার্ট সিতে আসতে পারে, পার্ট বি অথবা পার্ট সি যে কোনো একটা প্রশ্ন আসবে 2024 সালে, সেটা অ্যাকাউন্টিং হোক আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে হোক। যেহেতু চ্যাপ্টার নামটা চেঞ্জ করছে, এখান থেকে পরবর্তীতে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে। তো আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয় করার জন্য আগে আমাদের বেসিক ক্লিয়ার করব, কিভাবে আমরা এই খাতে আয় নির্ণয় করব। তো আমাদের আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয় করার জন্য আমরা জানি সর্বপ্রথম করদাতার নাম লিখতে হয়। আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড। এরপর আমরা লিখব আর্থিক পরিসম্পদ হতে মোট আয়। এবার বিবরণ টাকা টাকা। আর্থিক পরিসম্পদ হতে আয় সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ধারা হচ্ছে 62 থেকে 65। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম মূলধনী লাভ খাতে আয়, এই ধারা কত থেকে কত ছিল? 57 থেকে 61। 57 থেকে 61। আর আজকে আমরা 62 থেকে কত 65। তাহলে মনে রাখতে হবে এই চ্যাপ্টারে অন্য কোনো কিছু মন থাকুক বা না থাকুক, এই ধারাটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয়, ধারা হচ্ছে 62 থেকে 65, যার পূর্বের নাম ছিল সিকিউরিটি খাত হতে আয়, যার ধারা ছিল 24। ঠিক আছে, 24টি এখানে 62 থেকে 65 নিয়ে আসছে, তা পুরোটাই চেঞ্জ। তো আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয় করার জন্য আমরা এই পুরা খাতটাকে আমরা তিনটা পার্টে ভাগ করছি। ঠিক আছে, প্রথম পার্ট হচ্ছে সরকারি সিকিউরিটি, বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্রের সুদ। খ নাম্বার হচ্ছে কোম্পানির লভ্যাংশ, এবং গ নাম্বারটা হচ্ছে আর্থিক বা ব্যাংক প্রতিষ্ঠানে রক্ষিত আমানতের হিসাবে সুদ বা মুনাফা। এই তিনটা পার্টের মধ্যে আমাদের এই আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয় করতে হবে। তো শুরুতেই ক নাম্বার আইটেমগুলি, এই ক নাম্বার আইটেমগুলি ম্যাক্সিমাম প্রশ্নে বেশি থাকবে। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের যে প্রশ্নগুলো আছে তা এই ক নাম্বার প্রশ্নগুলি বেশি থাকবে, ক নাম্বার আইটেমে যেগুলো। আর নতুন যে প্রশ্নগুলো এগুলো ক খ গ সবই মিলাই থাকবে। তো শুরুতেই ক নাম্বার আইটেমে সরকারি সিকিউরিটি, বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্রের সুদ নির্ণয় করার জন্য আমরা টোটাল 5টা আইটেমে ভাগ করব। এর মধ্যে প্রথম 2টা আইটেম লেখা আছে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ। করমুক্ত কথাটা মানে হচ্ছে এর উপর কর দিতে হবে না। এজন্য করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ যা হবে এই টাকাটা সবসময় অকর ধার্য সীমা হবে সম্পন্ন, অর্থাৎ এই টাকার উপর তোমাকে কোনো কর দিতে হবে না। যদি প্রশ্নে লেখা থাকে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 10,000, আমরা বাদ দিব অকর ধার্য সীমা, ব্র্যাকেট লিখব সম্পন্ন, 10,000 টাকায় বাদ দিব। তো 10,000 থেকে 10,000 বাদ দিয়ে টাকাটা হবে কি 00। তাহলে মনে রাখবেন অকর ধার্য সীমা যেটা সম্পন্ন, এই টাকাটা সবসময় টাকার ঘরে আসবে কি 00 টাকা আসবে। তাহলে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ যে কথা, জিরো কুপন বন্ডের সুদও কি সেম। এই দুইটা আমরা সবসময় সম্পূর্ণ কি করব বলো দেখি? জিরোতে নিয়ে আসবো। হ্যাঁ, সম্পূর্ণ অকর ধার্য করব। অকর ধার্য মানে কি এর উপর কর দিতে হবে না দিতে হবে না? কর দিতে হবে না। কর দিতে হবে না মানে মাপ পাবো, অর্থাৎ এখানে যে টাকায় থাকবে পুরো টাকাটা আমরা বিয়োগ করে টাকাটা কি বানাবো, জিরো বানাবো। তাহলে করমুক্ত এবং জিরো কুপন বন্ড আমরা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এবার 3 নাম্বার যে আইটেমটা সেটা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কর বাদ, কর অগ্রিম বা সরকারি সিকিউরিটির সুদ। এক্ষেত্রে কথা আছে, আমরা মনে করো আমরা ব্যাংকে যদি কেউ কোনো টাকা রাখি তাহলে ওই টাকার উপর যদি কোনো সুদ হয়, এই সুদের কি করে ব্যাংক তার চার্জ কাটে প্লাস ট্যাক্স কাটে, ট্যাক্স কাটার পর আপনাকে টাকাটা দেয়। তার মানে আপনি যে মোট যে সুদ হয়, মোট টাকা কিন্তু আপনাকে দেয় না, আপনাকে দেয় হচ্ছে নিট টাকা। তাহলে আমাদের এই প্রশ্নের মধ্যে যে টাকাগুলো থাকবে এই টাকাটা থাকবে নিট, কিন্তু গভর্নমেন্ট বা সরকার যখন আয়কর কর্তৃপক্ষ সুদ ধরবে তখন আপনার নিট টাকার উপর ধরবে হচ্ছে মোট টাকার। এজন্য
নিট টাকাকে মোট টাকায় কনভার্ট করতে হয়। এই নিট টাকাকে মোট টাকায় কনভার্ট করার নাম হচ্ছে সুদের মোটা অঙ্কিতকরণ। প্রথম কথাটা কি বলছি, সুদের কি মোটা অঙ্কিতকরণ, অর্থাৎ নিট টাকাকে আমরা মোট টাকায় কনভার্ট করব। এই নিট টাকাকে মোট টাকায় কনভার্ট করার নিয়মটা হচ্ছে কর বাদ কর অগ্রিম সরকারি সিকিউরিটি ক্ষেত্রে সুদের যে পরিমাণ থাকবে তাকে আমরা 95 অর্থাৎ 95 দ্বারা ভাগ করব আর 100 দ্বারা কি করব, গুণ করব। ঠিক আছে, কারণ আমাদের এই সুদের ক্ষেত্রে 5% হারে সুদ 5% আমাদের ট্যাক্স 5% আমাদের সুদ দেয়। তাহলে 100 থেকে 5 যদি বাদ দেয় তাহলে থাকে 95%। তাহলে 95 দ্বারা ভাগ করলে হবে 1 টাকার মান, 100 দ্বারা গুণ করলে হবে 100 টাকার মান, অর্থাৎ মোট টাকা বের হবে। তাহলে মনে রাখবেন কর বাদ কর অগ্রিম বা সরকারি সিকিউরিটি সুদের ক্ষেত্রে আমাদের যে সুদটা দেওয়া থাকবে সুদকে আমরা 95 দ্বারা ভাগ করব আর 100 দ্বারা কি করব, গুণ করব। এই টাকাটা হবে কি মোট সুদ। কি হবে বলো দেখি, মোট সুদ। মোট আমাদের সুদ। প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা কি নিট সুদ। ক্লিয়ার? নিট সুদকে মোট সুদ বানাবো না? হ্যাঁ, নিট সুদকে মোট সুদে বানাবো। এই নিট সুদকে মোট সুদে বানানোর নাম কি বলা হয়, সুদের মোটা অঙ্কিতকরণ। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, সেম ভাবে 4 নাম্বারটা আমরা ঋণপত্র, ট্রেজারি বন্ড বা বন্ডের সুদ। একই কথা, ঋণপত্র, ট্রেজারি বন্ড বা বন্ডের সুদকে আমরা 95 দ্বারা ভাগ করবো, 100 দ্বারা গুণ করবো। এটাও আমরা নিট সুদকে মোট সুদে রূপান্তর করব। তাহলে বুঝতে পারলাম কর বাদ কর অগ্রিম সরকারি সিকিউরিটির ক্ষেত্রে এবং ঋণপত্র, ট্রেজারি বিল এবং বন্ডের ক্ষেত্রে আমাদের সুদের মোট অঙ্কিত হার হচ্ছে 5%। কয় পার্সেন্ট বলো দেখি? 5%। 5%। আর সরকারি সঞ্চয়পত্র বা সঞ্চয়পত্র সুদের ক্ষেত্রে হচ্ছে 10%। কয় পার্সেন্ট? 10%। তাহলে 10% হয়, তাহলে 90 দ্বারা ভাগ করব, 100 দ্বারা কি করব বলো দেখি, গুণ করব। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম, করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ সম্পূর্ণ কর ধার্য, জিরো কুপন বন্ডের সুদ সম্পূর্ণ কর ধার্য, কর বাদ বা কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদকে মোটাঙ্কিত করে টাকা বসাবো 5% হারে, ঋণপত্র বা ট্রেজারি বন্ড বা বন্ডের সুদও 5% মোটাঙ্কিত টাকা বসাবো এবং সরকারি সঞ্চয়পত্র বা সঞ্চয়পত্র সুদের ক্ষেত্রে 10% হারে মোটাঙ্কিত করে টাকা বসাবো। এই সকল খরচের সাথে আমাদের বাদ দিতে হবে অনুমোদনযোগ্য খরচ। এই প্রত্যেকটা খরচের সাথে আমাদের বাদ দিতে হবে অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ হচ্ছে দুইটা, এক ব্যাংক চার্জ ও কমিশন, দুই ঋণকৃত মূলধনের সুদ বা ঋণের সুদ। এখানে যে আইটেমের সাথে আমাদের এই খরচগুলো থাকবে শুধুমাত্র ওই খরচের সাথেই ওই আইটেমের সাথে আমরা এই খরচগুলো কি করব, বাদ দিব। তাহলে অনুমোদনযোগ্য খরচের নামগুলি কি কি, ব্যাংক চার্জ ও কমিশন, ঋণপত্রের সুদ বা ঋণের সুদ। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এগুলো আমাদের গেল। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে অনুমোদিত বা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ। আমরা এখানে যা আনলাম এখানে কিন্তু সবই কিন্তু সরকারি, কোনো বাণিজ্যিক কিন্তু আসে নাই। আর এখানে আসবে সব বাণিজ্যিক। নিয়ে লেখা আছে অনুমোদিত বা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ বা 10% বাণিজ্যিক সিকিউরিটি সুদ। এগুলো কখনো মোটা অঙ্কিত করতে হবে না। এগুলো যে টাকা থাকবে ওই টাকাটা সরাসরি আমরা টাকার করে দিব। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। তার মানে এখানে 10%, এই যে এখানে যদি লেখা থাকে 10% সরকারি সিকিউরিটি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সুদকে আমরা মোটা অঙ্কিত করব। কিন্তু সরকারি পরিবর্তে যদি লেখা থাকে বাণিজ্যিক সিকিউরিটি, তাহলে সেক্ষেত্রে মোটা অঙ্কিত করার দরকার নাই। আমাদের ওই টাকাটা সবসময় মোট টাকায় থাকবে এবং মোট টাকাটা সরাসরি টাকার করে বসাবো। ক্লিয়ার? জি স্যার। এবং আরেকটা কথা মনে রাখবে, এই বাণিজ্যিক সিকিউরিটির সাথেও যদি অনুমোদনযোগ্য খরচ থাকে তাহলে অনুমোদন খরচও কিন্তু বাদ দিতে হবে। অনুমোদনযোগ্য খরচ অবশ্যই যার সাথে অনুমোদনযোগ্য খরচ আছে তার টাকা আমাদের বাদ দিয়ে দেবো। কিন্তু মোটা অঙ্কিত করার ব্যাপারটা হচ্ছে বাণিজ্যিকটা মোটা অঙ্কিত হবে না, আর সরকারি বা এই যে ঋণপত্র, ট্রেজারি বন্ড, সঞ্চয়পত্র এগুলো সব মোটা অঙ্কিত হবে। ঠিক আছে? জি স্যার। মনে রাখবেন মোটা অঙ্কিত হবে না, বাণিজ্যিক সিকিউরিটি মোটা অঙ্কিত হবে না। তাহলে এই আইটেমগুলি আমাদের এই খাতের মধ্যে সবচেয়ে বেশি আসবে, এই ক নাম্বার আইটেমগুলি ম্যাক্সিমাম প্রশ্ন আসবে এইগুলা। খ নাম্বার আইটেমে লেখা আছে কোম্পানি লভ্যাংশ, যেটা কিনা আমরা আগে নিয়মে পড়তাম, এটা আমরা দিতাম অন্যান্য শাখাতে আয়, কিন্তু সেটা এখন আর্থিক পরিসম্পদ খাতে ঢুকাই দিছে। তাহলে এই কোম্পানির লভ্যাংশ ক্ষেত্রে এখানে আসবে কি প্রাইভেট কোম্পানির লভ্যাংশ বা পাবলিক কোম্পানির লভ্যাংশ বা মিউচুয়াল ফান্ড বা ইউনিট ফান্ডের লভ্যাংশ। এখানে সকল ধরনের লভ্যাংশ, প্রাইভেট, পাবলিক, মিউচুয়াল ফান্ড এবং ইউনিট ফান্ডের লভ্যাংশ, এখানে টোটাল 4টা লভ্যাংশ। এই লভ্যাংশের ক্ষেত্রে আমাদের মোটাঙ্কিত হার হচ্ছে 10%, অর্থাৎ 90 দ্বারা ভাগ করব আর 100 দ্বারা কি করব, গুণ করব। এবং এখান থেকে এই মনে রাখতে হবে, মজার ব্যাপার হচ্ছে এই লভ্যাংশ থেকে কোনো অনুমোদনযোগ্য খরচ থাকে না। ঠিক আছে? এগুলা মোটাঙ্কিত করে জাস্ট টাকাটা আমরা টাকার ঘরে দিয়ে দিব। ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে,
তাহলে আমরা ক নম্বরে বললাম, খ নম্বর বললাম, এখন গ নম্বরে আসবো। লেখা আছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে রক্ষিত আমানতের উপর সুদ। কি কি? যেমন ব্যাংক জমার প্রাপ্ত সুদ, বা স্থায়ী আমানতের সুদ, বা ইসলামী ব্যাংকের মুনাফা, বা পোস্ট অফিস সেভিং হিসাবে সুদ। এক কথায় ব্যাংক রিলেটেড যে ধরনের সুদগুলি আছে এই সুদগুলোকে আমরা 10% হারে মোটা অঙ্কিত করব। ঠিক আছে? তার মানে 90 দ্বারা ভাগ করব আর 100 দ্বারা কি করব? গুণ করব। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডের সুদ বা মিউনিসিপাল ঋণপত্রের সুদ। এখানে কিন্তু সঞ্চয়পত্র, ঠিক আছে, আর এখানে কিন্তু মিউনিসিপাল ঋণপত্র, দুইটা কিন্তু মিক্সড করে ফেলাইন না। তাহলে ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডের সুদ বা মিউনিসিপাল ঋণপত্রের সুদ এগুলা কখনো মোটা অঙ্কিত হবে না, অর্থাৎ বাণিজ্যিকের মতো যে টাকা থাকবে টাকাটা সরাসরি আমরা টাকার ঘরে বসাবো। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এই সবগুলো যোগ করে আমাদের হবে আর্থিক পরিসম্পদ খাতে আয়। ঠিক আছে? তাহলে এই আইটেমগুলো আমরা আরেকবার পড়তেছি। শুরুতেই এই যে আমি যে কথা হচ্ছে 3টা পার্টে যে ভাগ করে দিয়েছি, পরীক্ষা হলে কি আপনি এই যে ক নাম্বার লিখবেন সরকারি সিকিউরিটি সুদ, ক নাম্বারটা করার পর খ নাম্বার এরকম লেখার দরকার নাই। যে এখন যে আইটেমটা পাবেন ওই আইটেমের ট্রিটমেন্টটা আমরা সাথে সাথে দিয়ে দিব। ওই আইটেমের সাথে যদি অনুমোদন খরচ থাকে খরচটা সাথে সাথে বাদ দিয়ে দিব। ঠিক আছে? পরীক্ষার মধ্যে তোমার ক খ গ দিয়ে লেখার দরকার নাই। যখন যে আইটেমটা পাবা ওই আইটেমটা মনে রাখতে হবে এটা কোন আইটেমের মধ্যে পড়ছে, ক খ না গ এর মধ্যে, ওইটার পুস্টিংটা কীরকম ভাবে দেয় এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? জি স্যার। তাহলে কিন্তু আমরা এই যে ক খ গ এরকম দিব না, প্রশ্নের যে সিরিয়াল থাকবে ওই সিরিয়াল অনুযায়ী আমরা এন্ট্রি দিব, কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে এটা কোন আইটেমের মধ্যে পড়ছে, ক এর মধ্যে না ক এর মধ্যে না গ এর মধ্যে, এবং এই ট্রিটমেন্টটা আমরা কীরকম ভাবে নেই এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আসেন শুরুতেই আমরা আরেকবার একটু রিভিশন দেই। তাহলে আর্থিক পরিসম্পদ খাতে আয় ধারাটা কত থেকে কত একটু বলেন তো দেখি। 62 থেকে 65। 62 থেকে 65। এটাকে নর্মালি আমরা 3টা পার্টে ভাগ করছি। ক নাম্বার পার্টে সরকারি সিকিউরিটি, বাণিজ্যিক বা ঋণপত্র সুদ। এর মধ্যে আমরা 2টা সম্পূর্ণ কর ধার্য করি। সেটা আইটেম নাম কি কি বলেন? করমুক্ত সরকারি সিকিউরিটি আর জিরো কুপন বন্ড। জিরো কুপন, বন্ডের এটা সুদ সবসময় সম্পূর্ণ কর ধার্য। আমরা 5% হারে মোটাঙ্কিত করব। কি কি ক্ষেত্রে 5% হারে মোটাঙ্কিত করব? কর বাদ কর অগ্রিম, সরকারি সিকিউরিটি সুদ, ঋণপত্র, ট্রেজারি বিল, ওকে, এই এখানে দুইটার ক্ষেত্রে। কথাটা হচ্ছে কর বাদ সরকারি সিকিউরিটি সুদ, কথাটা এরকম হবে, কর বাদ সরকারি সিকিউরিটি সুদ বা কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ। ঠিক আছে? তারপরে ঋণপত্র, ট্রেজারি বিল এবং বন্ডের সুদ এগুলো 5% হারে মোটাঙ্কিত করব। আর সঞ্চয়পত্রের ক্ষেত্রে কয় পার্সেন্ট? 10%। 10% মোটাঙ্কিত। এবং প্রত্যেকটা খরচের সাথে যদি অনুমোদনের খরচ থাকে 100% অনুমোদনের খরচগুলো আমরা কি করব? বাদ দিব। বিয়োগ করব। সংশ্লিষ্ট আইটেমের আয়ের সাথে সংশ্লিষ্ট খরচগুলো আমরা কি করব বলো দেখি? বাদ দিব। এবারে বাণিজ্যিক সিকিউরিটি যদি থাকে তাহলে সেটা মোটাঙ্কিত করার দরকার নেই, কারণ সেটা মোট টাকাটা সবসময় দেওয়া থাকবে, এটা আমরা সরাসরি টাকার ঘরে বসাবো। কোম্পানির লভ্যাংশের ক্ষেত্রে আমরা কয় পার্সেন্ট মোটাঙ্কিত করব? 10%। 10%। এবং ব্যাংক রিলেটেড যে কোনো সুদের উপর আমরা কত পার্সেন্ট হারে মোটাঙ্কিত করব? 10%। 10%। ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ডের সুদ এবং মিউনিসিপাল ঋণপত্রের সুদ এগুলা সরাসরি বাণিজ্যিক সিকিউরিটির মতোই সরাসরি টাকার ঘরে আসবে। হ্যাঁ, এবং সবগুলো টাকা যোগ বিয়োগ করে আমাদের মোট টাকাটা হবে আর্থিক পরিসম্পদ খাতে আয় হবে। একটা কথা আছে, ঋণপত্রের সুদের ক্ষেত্রে কিছু কিছু সময় মোটাঙ্কিত করতে হয়, আবার কিছু কিছু সময় মোটাঙ্কিত করতে হয় না। এটা নিয়ে আমাদের অনেকে কনফিউশন লাগবে, এর জন্য এখানে একটা নোট দিয়ে দিছি। লেখা আছে ঋণপত্রের সুদ যদি ভাঙতি টাকা থাকে, ভাঙতি মানে কি, যেমন মনে করো 9,999 টাকা আছে বা 7,749 টাকা আছে, এরকম যদি ভাঙতি থাকে তাহলে এটাকে নিট ধরবো। আর যদি রাউন্ড ফিগার দেওয়া থাকে তাহলে মোট দেবো। রাউন্ড ফিগার মানে কি, মনে করো ঋণপত্রের সুদের টাকা দিয়ে আছে 8,000, ঋণপত্রের সুদের টাকা দিয়ে আছে 10,000, 12,000, 15,000, এগুলো রাউন্ড ফিগার। ঠিক আছে? রাউন্ড ফিগার দিলে আমরা কি ধরবো বলো দেখি? মোট ধরবো। তাহলে মোট ধরলে কি মোটাঙ্কিত করার প্রয়োজন আছে? নেই স্যার। নেই স্যার। কিন্তু নিট ধরলে কিন্তু আমরা মোটাঙ্কিত করব। তাহলে আমরা শুধুমাত্র ঋণপত্রের ক্ষেত্রে দেখবো যে টাকা কি ভাঙটি কিনা। যদি ভাঙটি থাকে তাহলে নিট ধরবো, আর যদি রাউন্ড ফিগার থাকে তাহলে আমরা কি করব? মোট ধরবো। আর মোট ধরলে সেই ক্ষেত্রে মোটাঙ্কিত করার কোনো প্রয়োজন নাই। ক্লিয়ার সময়? জি স্যার। ওকে, তাহলে এই শখটুকু আপনারা সবাই আবার কমপক্ষে 2বার করে পড়বেন। হ্যাঁ, পড়ার পরে এরপর আমি যে অঙ্কগুলি করাবো এই অঙ্কগুলি আবার প্র্যাকটিস করবেন, আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। শুরুতেই দেখেন বেসিক কোশ্চেন 1, যেটা 2016 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট পার্ট বিতে আসছিল। প্রশ্নটা কি সবাই দেখতেছেন? জি স্যার। প্রশ্নটা আমরা ভালো করে পড়বো, কারণ এরকম টাইপের অঙ্ক আমাদের এই শীটে কমপক্ষে 5 থেকে 7টা প্রশ্ন আছে। আমি এটা করে দেবো, ওই 7টা অঙ্ক আপনাদের বাসায় কাজ দেবো। হ্যাঁ,
তো প্রশ্নে লেখা আছে কি নিম্নলিখিত তথ্যগুলি হতে জনাব আবিরের 2023-2024 আয় বর্ষে আর্থিক পরিসম্পদ হতে আয় নির্ণয় করো। এখানে টোটাল আমাদের 5টা আইটেম দিয়ে আছে, দেখি আপনারা কয়টা আইটেম পারেন। প্রথম লেখা আছে 10% করমুক্ত সরকারি সিকিউরিটি 65,000 টাকা। এটা কিন্তু সিকিউরিটি নট সিকিউরিটি সুদ। সিকিউরিটি সুদ আমরা বের করবো এই 65,000 টাকার উপর কয় পার্সেন্ট বলো দেখি? 10%। 6,500 টাকা। তাহলে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ হবে 6,500 টাকা। তাহলে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ আমরা কিভাবে ট্রিটমেন্ট নেই? সম্পূর্ণ অকরধার্য, তার মানে পুরো, অর্থাৎ এই টাকাটা 6,500 থেকে আমরা অকরধার্য সম্পন্ন 6,500 টাকা কি করব বলো দেখি? বিয়োগ করব। ঠিক আছে, তাহলে আসেন আমরা সাথে সাথে দেখিয়ে দিই নাকি, যেহেতু আপনারা বলেন। তাহলে আমরা কোম্পানির নাম হচ্ছে জনাব আবির, তাহলে এখানে লিখছি করদাতার নাম জনাব আবির, আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয়, আয়ের খাত বিবরণ টাকা টাকা। লিখছি আর্থিক পরিসম্পদ হতে আয় ধারা 62 থেকে কত? 65। তাহলে এখানে আমাদের টোটাল 5টা আইটেম ছিল, আমরা 5টা আইটেমই সিরিয়ালে লিখবো। তাহলে 1 নম্বর লিখছি করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ। এখানে কিন্তু আছে করমুক্ত সিকিউরিটি, আমাদের সিকিউরিটি কিন্তু আসবে সিকিউরিটি কি বলো দেখি? সুদ আসবে। তাহলে 65,000 টাকার 10% সুদ হয় 6,500 টাকা। আর আমরা জানি করমুক্ত সরকারি সিকিউরিটি সুদে কি করতে হয়? অকরধার্য কি বলো দেখি? সম্পূর্ণ। তাহলে 6,500 থেকে 6,500 টাকা বিয়োগ করে টাকাটা কি দিছি? 0। ক্লিয়ার? জি স্যার। একটা আইটেম কি সবাই ক্লিয়ার? জি স্যার। মনে রাখেন 2 নাম্বারটা বলা আছে যে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ। আমরা জানি করমুক্ত করবাদ সরকারি সিকিউরিটি সুদ এগুলো কি নির্দুই নাকি মূর্ধনি বলো তো দেখি? মানে এগুলো কি মোটাঙ্কিত করব না করব না? সরকারি সিকিউরিটি মোটাঙ্কিত করব। মোটাঙ্কিত করব। মোটাঙ্কিত করব নাকি নির্দ করব নাকি? তাহলে এখানে জি স্যার। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ দিয়েছে 5,000, তাহলে 5,000 টাকা আমরা মোটাঙ্কিত করব। অনুমোদিত বাণিজ্যিক কি মোটাঙ্কিত করার দরকার আছে? না স্যার, বাণিজ্যিক এটাও নাই। জিরো কুপন বন্ডের ট্রিটমেন্ট কিভাবে নেই আমরা? এটা আপনার পুরো টাকায় অকরধার্য। হ্যাঁ, সম্পূর্ণ অকরধার্য বলতে হবে। তাহলে আমাদের যে 5টা আইটেম আছে এর মধ্যে আমরা মোটাঙ্কিত করব কয়টা বলো দেখি? একটা। আমাদের নিচে কিছু খরচ দিয়ে আছে, খরচগুলো আমরা একটু পড়ি, এরপর আমরা পুরো অঙ্কটা শেষ করি। লেখা আছে করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে 175 এবং 425 টাকা। অর্থাৎ করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ আদায়ের ক্ষেত্রে 175 টাকা খরচ হয়েছে, আর কর অগ্রিমের ক্ষেত্রে হয়েছে 425 টাকা। তাহলে এগুলো কি অনুমোদনযোগ্য খরচ না? অনুমোদনযোগ্য খরচ। অনুমোদন খরচগুলো সংশ্লিষ্ট আয়ের সাথে কি করতে হয়? বাদ দিতে হয়, বিয়োগ করতে হয়। ওকে। এবার লেখা আছে বাণিজ্যিক সিকিউরিটি সুদ আদায়ের জন্য কমিশন 700 টাকা কর্তন করা হয়েছে। বাণিজ্যিক, এখন আমাকে বলেন তো একের থেকে 5টা আইটেমের মধ্যে বাণিজ্যিক সিকিউরিটি কয়টা? 2টা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি। তাহলে এখানে 15,000, এখানে কত? 10, তাহলে মোট হচ্ছে 25,000 টাকা নাকি? তাহলে এই 25,000 টাকা সুদ আদায় করতে যায় তোমার কমিশন দিতে হয়েছে 700 টাকা। তাহলে 15,000 টাকার জন্য কত? 10,000 টাকার জন্য কত? এই 700 টাকা কিন্তু মোট 25,000 টাকার জন্য। তাহলে এই 700 টাকা 15,000-এর মধ্যে 15,000 জন্য কত হয়েছে? 10,000 জন্য কত হয়েছে আমরা বের করব। বের করা খুবই সিম্পল। তার মানে এখানে এই 700 টাকার কিছু অংশ 15,000 সাথে বাদ যাবে, কিছু অংশ কত সাথে বাদ যাবে? 10,000 সাথে বাদ যাবে। 10,000। ক্লিয়ার তো কথা? জি স্যার। এবং বলছে এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য ব্যাংক হতে 6% সুদে 2 লক্ষ টাকা ঋণ গ্রহণ করে। 20,000 টাকা ঋণ গ্রহণ। তাহলে 20,000 টাকা 6% যেটা হবে এটা হলো ঋণের সুদ। বলতো দেখি এই ঋণটা গ্রহণ করছে শুধুমাত্র কোনটার জন্য ঋণ গ্রহণ করছে? বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়ের জন্য। কোনটার টাকাটা কত? কোন টাকার জন্য ঋণ গ্রহণ করছে? বাণিজ্যিক তো এখানে 2টা আছে, কোনটার জন্য? 15,000 যেটা ওইটা। 15,000-এর জন্য। গুড, লেখা আছে অনুমোদিত বাণিজ্যিক। তাহলে অনুমোদিত বাণিজ্যিক কত? 15,000, নট 10,000। ক্লিয়ার তো? জি স্যার। তার মানে এই 15,000 টাকার সাথে আমরা 2টা অনুমোদন খরচে কাজ করব। এক, 700 টাকার কিছু অংশ। 2, এই 20,000 টাকা কয় পার্সেন্ট বলেন তো দেখি? 6%। ওকে, এবার আমরা আসি, এখন আমরা প্রথমটা কাজ করি। 175 টাকা এই ব্যাংক চার্জটা কার জন্য একটু বলেন তো দেখি?
সবার কথা বন্ধ করেন। আমরা জানি করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ সম্পূর্ণ কর ধার্য। মনে রাখবেন, যার সুদ সম্পূর্ণ কর ধার্য সেখান থেকে অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? যেটা সম্পূর্ণ কর ধার্য সেখান থেকে অনুমোদনযোগ্য খরচ বাদ দেওয়ার কোনো দরকার নাই। এর জন্য আমরা ওই করমুক্ত ৬,৫০০ টাকার সাথে ওই ১৭৫ টাকা আনি নাই, কারণ এটা যেহেতু সম্পূর্ণ কর ধার্য, বি করার দরকার নাই। তাহলে ১৭৫ টাকা কাজ শেষ। এবার আসি ২ নাম্বারটা, কর অগ্রিম ৫,০০০। এটা কি আমরা মোটাঙ্কিত করবো কত পার্সেন্ট হারে? ৯৫ দিয়ে ভাগ ১০০ দ্বারা গুণ। ৫% হারে। ৫,০০০ কে ৯৫ দ্বারা ভাগ ১০০ দ্বারা গুণ করা হয় ৫,২৬৩ টাকা। এই কর অগ্রিমের ক্ষেত্রে এই যে কর অগ্রিমের জন্য আমাদের ব্যাংক চার্জ কত করছে এখানে? ৪২৫ টাকা। খরচ ব্যাংক চার্জ ৪২৫ টাকা। এই দুইটা বিয়োগ ফল হচ্ছে ৪,৮৩৮ টাকা। ক্লিয়ার? জি স্যার। কারো কোনো সমস্যা আছে ২ নাম্বার পর্যন্ত? না স্যার, সমস্যা নেই। এবার আসে, তাহলে ২ নাম্বার ক্লিয়ার, ১ ২ ক্লিয়ার। ৩ নাম্বারটা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ। তাহলে যেহেতু বাণিজ্যিক, এটা মোটাঙ্কিত দরকার আছে নেই। তাহলে এই ১৫,০০০ টাকার সাথে আমাদের দুইটা কাজ হবে। এক, এই ৭০০ টাকার কিছু অংশ। দুই, ২০,০০০ টাকার কয় পার্সেন্ট? ৬%। তাহলে আমরা এখানে ৬%। অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ ১৫,০০০ মাইনাস অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচের মধ্যে আমরা প্রথমে ৭০০ টাকার কত টাকা হবে এটা আমরা বের করবো। কিভাবে দেখেন, আমি দেখাইতেছি। এই ৭০০ টাকা কর্তন করছে বাণিজ্যিক সিকিউরিটির জন্য। তাহলে বাণিজ্যিক সিকিউরিটি দুইটা, ১০,০০০ এবং ১৫,০০০, দুইটা মিলে কত হয় বলো দেখি? ২৫,০০০ টাকা। তাহলে আমরা ২৫,০০০ টাকা। এই ১৫,০০০ টাকার জন্য খরচ কিভাবে বের করবো? এই ৭০০ টাকা চার্জ করছে কি ১৫,০০০ জন্য না ১০,০০০ নাকি ২৫,০০০ জন্য? বলেন তো দেখি। ২৫,০০০ জন্য। তাহলে এই ৭০০ কে ২৫,০০০ দ্বারা আমি কি করবো? ভাগ করব। যদি ৭০০ কে ২৫,০০০ দ্বারা ভাগ করি, মান পাবো ১ টাকার মান। আর আমি প্রথমে লাগবে ১৫,০০০, এর জন্য ১৫,০০০ দ্বারা কি করবো বলো দেখি? গুণ করব। আবার ১০,০০০ জন্য কি করবো? ৭০০ রে ২৫ দ্বারা ভাগ কত দ্বারা গুণ? ১০,০০০ দ্বারা গুণ। ক্লিয়ার তো সবাই? জি স্যার। ওকে, তাহলে এখানে তাই লিখছি, ৭০০ 25 দ্বারা ভাগ ১৫,০০০ দ্বারা গুণ করেছে ৪২৫ টাকা। আর ওই যে ঋণের সুদ শুধুমাত্র অনুমোদিত বাণিজ্যিকের জন্য নিয়েছিল ২০,০০০ টাকা, ৬% ১২০০ টাকা। এই দুইটা মিলা হয় ১৬২০ টাকা। তাহলে ১৫,০০০ থেকে ১৬২০ টাকা বাদে থাকে ১৩,৩৮০ টাকা। জানেন তো ৩ নাম্বার আইটেমটা কি ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার। ভালো করে বুঝেন, কারো কোনো সমস্যা থাকে বলেন। সমস্যা নেই স্যার। সমস্যা নাই। ওকে, এবার ৪ নাম্বারটা, অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ ১০,০০০। এটার সাথে শুধুমাত্র কাজ হলো যে ৭০০ টাকার কিছু যতটুকু পাবো অতটুকু টাকা আমরা কি করবো? কর্তন করবো। বলো তো দেখি ১০,০০০ টাকার জন্য আমরা কিভাবে বের করবো কমিশনটা? ৭০০ ভাগ ২৫,০০০ গুণ ১০,০০০। ওকে, ঠিক আছে। এটা এই অনুমোদিত ১০,০০০ টাকার জন্য কি ঋণের সুদ দিতে হবে? নিতে হবে না। দিতে হবে না, কারণ এই ঋণের সুদটা শুধুমাত্র অনুমোদিতের জন্য বলছে। তো আমরা লিখছি অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ ১০,০০০ মাইনাস ব্যাংক কমিশন। ওই যে আপনারা যা বলেন ৭০০ ভাগ ২৫ × ১০ = ২৮০ টাকা। দুইটার বিয়োগফল ৯,৭২০ টাকা। ক্লিয়ার? জি স্যার। ওকে, আর সর্বশেষ আমাদের ছিল জিরো কুপন বন্ড। আমরা জানি জিরো কুপন বন্ড কি কাজ করতে হয়? সম্পূর্ণ কর তাহলে ধার্য। আমরা লিখছি ২০,০০০ মানে অকর ধার্য সম্পূর্ণ ২০,০০০, দুটো বিয়োগফল ০ টাকা। ঠিক আছে? তাহলে এখন এই টাকার ঘরে সবগুলো যোগ করে আমাদের মান হয়েছে ২৭,৯৩৯ টাকা। এটাই হচ্ছে আমাদের আর্থিক পরিসম্পদ হতে মোট আয়। পুরো অঙ্কটা একটু ভালো করে দেখেন, যদি কারো কোনো সমস্যা থাকে আমার সাথে কথা বলেন। হ্যাঁ, আমি ১ পেজ এনে দিলাম। জি স্যার, বুঝতে পারছি আমি।
জি স্যার, বুঝতে পারছি। ওকে, কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, কার জানি নেটের সমস্যা আছে, ও কথা বললেই এই শব্দ হয়। ওকে, এখন শুনেন, আমাদের কাজ হচ্ছে এই অঙ্ক করার জন্য আমাদের একটা নোট দিতে হয়। হ্যাঁ, 2-3টা নোট আমরা দিব। এই নোটগুলো আমরা নিচে লিখে দিছি। যেমন 1 নম্বর লেখা আছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ এবং জিরো কুপন বন্ডের আয় করমুক্ত বিদায় আদায় খরচ বিবেচনা করা হলো না। ঠিক আছে। 2 নম্বর লেখা আছে অনুমোদিত বা অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদকে মোট সুদ হিসেবে গণ্য করা হয়েছে। তাহলে মোট সুদ হিসেবে গণ্য করার কথা মানে কি, মোটাঙ্কিত করতে হবে না করতে হবে না? করতে হবে না। করতে হবে না। এর মানে বাণিজ্যিক সিকিউরিটি সুদকে আমরা কখনোই মোটাঙ্কিত করব না, সবসময় কি ধরবো বলো দেখি, মোট সুদ ধরবো। হ্যাঁ। আর 3 নম্বর লিখছি অর্থায়ন 2020 অনুযায়ী করমুক্ত সরকারি সিকিউরিটি বলতে বর্তমানে কোনো সিকিউরিটি নেই, তাই করমুক্ত সরকারি সিকিউরিটি সুদকে করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ ধরে অঙ্ক সমাধান করা হয়েছে। তার মানে করমুক্ত থাকলে সেটাকে আমরা সবসময় কি ধরবো, করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ ধরবো। ঠিক আছে। জি স্যার। ওকে, এই 3টা নোটের মধ্যে আপনার যে 2টা নোট পছন্দ হয়, এই 2টা নোটগুলি আপনারা সুন্দর করে পরীক্ষা হলে দিয়ে দিবেন। হ্যাঁ, নোট না দিলে কিন্তু নাম্বার 1 কম পাবেন। সরি, নোট না, টিকা না দিলে কিন্তু নাম্বার 1 কম পাবেন। অতএব টিকা এই যে যেমন এই যে করমুক্ত এবং জিরো কুপন বন্ড, এটা তো সবসময় একই থাকবে, প্রত্যেক অঙ্কে থাকবে এটা। ঠিক আছে। বাণিজ্যিক প্রতি অঙ্কে করে এখানে থাকবে। অর্থাৎ 2-3টা টিকা মুখস্থ করলে এটা অটোমেটিক পরীক্ষার মধ্যে সুন্দর করে দিয়ে দিবেন। ঠিক আছে। জি স্যার। এক এক অঙ্কের জন্য এক এক রকমের টিকা তা কিন্তু না। যেমন এই যে করমুক্ত, এটা প্রতি অঙ্কে এখানে থাকবেই। তারপরে জিরো কুপন বন্ড থাকবেই, অনুমোদিত বাণিজ্যিক না থাকবেই, করমুক্ত কর অগ্রিমগুলো থাকবেই। ঠিক আছে। অতএব এই টিকা নিয়ে আপনাদের টেনশন করার দরকার নাই, 2-1টা টিকা মুখস্থ করলে এগুলো পরীক্ষা হলে দেওয়া যায়। হ্যাঁ, তাহলে এটা ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, এখন এই যে প্রবলেম 2 নাম্বার অঙ্কটা, এই প্রবলেম বেসিক কোশ্চেন 2 নাম্বার, এটা কমার্স ফাউন্ডেশন বইয়ের প্রবলেম 6 নাম্বার অঙ্কটা, এটা আমরা আগামী ক্লাসে দেখব। এগুলা হচ্ছে যেমন নতুন নিয়মের অঙ্ক, তো এগুলো আমরা একটু আগামী ক্লাসে দেখি। আপনাদের আজকে রিলেটেড যে অঙ্কগুলি দিছি, এই রিলেটেড আমি কিছু বাসায় কাজ দিয়ে দিব। এর মধ্যে প্রথমেই প্রবলেম 2 নাম্বার অঙ্কটা দেখতেছেন। প্রবলেম 2। জি স্যার। প্রবলেম 2, এটা 2019 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পার্ট বিতে আছে। বলছে জনাব হিমেল 2023-24 আয় বর্ষে আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয় করো। 1 নম্বর বলছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, এই কাজ কি করব? সম্পূর্ণ অকরধার্য। সম্পূর্ণ অকর ধার্য করব। ওকে, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ, এটা কি করব? এইটা হচ্ছে আপনার 5% সুদ 1 দেব। লক্ষ 5% গুণ হারে মোটাঙ্কিত করব। ওটা বলা দরকার নাই, খালি 5% হারে না 10% বললেই হবে। হ্যাঁ, ওটা আমরা জানি। করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ, তাহলে কি করব? 5% হারে কি করব? মোটাঙ্কিত মোটাঙ্কিত করব। করব। এবং নিচে লেখা আছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ 7,000 টাকা চার্জ করছে। তাহলে এই 7,000 টাকা শুধুমাত্র 2 নম্বর আইটেমের টাকার সাথে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করতে জি হবে। স্যার। ক্লিয়ার? জি স্যার। ওকে, 3 নাম্বার 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 50, এটা কি মোটাঙ্কিত দরকার আছে? না না স্যার। স্যার। জি স্যার। এটা বাণিজ্যিক। তাহলে বাণিজ্যিক, এর জন্য বাণিজ্যিককে আমরা কি ধরি, নিট ধরি নাকি মুট ধরি? মোট মোট। ধরি স্যার। মুট। মোট। 5 নাম্বার লেখা আছে জিরো কুপন বন্ডের আয়, এটা আমরা সবসময় কি করব? সম্পূর্ণ অকধার্য। পারবো? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। জি স্যার। তাহলে প্রবলেম 2 নাম্বারটা এটা আপনাদের বাসায় কাজ থাকবে। প্রবলেম 3 নাম্বারটা আসেন 2019 ম্যানেজমেন্ট জনাব রাজীব 2023-24 আয় বর্ষে আর্থিক পরিসম্পদ হতে মোট আয় নির্ণয় করা। 1 নম্বরে বলছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ এবং 5 নম্বরে বলছে জিরো কুপন বন্ডের আয়, এই দুটো আমরা কি করব? সম্পূর্ণ অকরধার্য। সম্পূর্ণ অকধার্য। সম্পূর্ণ কর ধার্য। গুড। 2 নম্বরে লেখা আছে 15% করযোগ্য, এই করযোগ্য মানে হচ্ছে কর অগ্রিম। ঠিক আছে। করযোগ্য মানে কি? কর অগ্রিম সরকারি সিকিউরিটি মূল্য দিয়ে আছে কিন্তু, তার মানে আপনি কিন্তু সুদ 40,000 টাকা দিতে পারবেন না। এই 40,000 টাকা কয় পার্সেন্ট বলেন দেখি? 15%। 15%। তাহলে 40,000 টাকা 15% যেটা হবে সেটা হচ্ছে কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে একটা কথা আমরা জানি, কর অগ্রিম সরকারি সিকিউরিটি সবসময় কি করি বলো দেখি? মোটা অঙ্কিত করি। ঠিক আছে না? জি স্যার। কিন্তু মনে রাখবেন যখন কর অগ্রিম সরকারি সিকিউরিটি মূল্য থাকবে, অর্থাৎ এক কথায় যখন সুদ আমাদের নির্ণয় করতে হবে, তখন সেটাকে মোটাঙ্কিত করার কোনো দরকার নাই। ক্লিয়ার? জি স্যার। কি বলছি আমি? আবার শোনো, যখন কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ আমরা বের করবো, অর্থাৎ যেমন আমার মূল্য দিয়ে আছে, তাহলে 40,000 টাকা 15% বের করবো না? এখানে সুদ আমরা নির্ণয় করলাম। জি স্যার। সুদ যদি দেওয়া থাকতো তাহলে সেটাকে আমরা মোটাঙ্কিত করতাম, যেহেতু সুদ বের করছি।
তাহলে এটা মোটাঙ্কিত করা দরকার নাই। ক্লিয়ার? জি জি স্যার স্যার ওকে, তাহলে এটাকে কিন্তু আর মোটাঙ্কিত হবে না। 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ, এটা কখনো আমরা মোটাঙ্কিত করি না। 9,000 টাকা আমরা সরাসরি দিয়ে দিব। 18,000 টাকা 18% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি দিয়ে আছে 10,000 টাকা। তাহলে আমরা কি 10,000 আসবে নাকি 10,000 18% আসবে? 10,000 10,000 টাকার 18% আসবে। 10,000 টাকার 18% আসবে। গুড। আর 5 নম্বরে লেখা আছে জিরো কুপন বন্ডের আয় 12,000 টাকা। তাহলে জিরো কুপন বন্ডের আয় কি করি আমরা? নগদ হাজার নগদ হাজার করি। গুড। এবার আসেন নিচেরটা খুব ইম্পর্টেন্ট, লেখা আছে উপরোক্ত সুদ সমূহ। উপরোক্ত সুদ মানে এখানে 1 থেকে 5টা সবগুলো সুদ আদায়ের জন্য মোট 3,360 টাকা চার্জ কর্তন করছে। তাহলে 3,360 টাকা কিন্তু এই সবার জন্য, ঠিক আছে না? জি স্যার তাহলে এখন এটা আমরা এখন কথা হচ্ছে এই ব্যাংক চার্জটা কি করমুক্তর সাথে বাতিত হয়? না স্যার, করমুক্ত এই যে জিরো বন্ডের কুপনের সাথে সাথে কি দিব বাতিত না। হয় ব্যাংক চার্জ? এটা বাদ দিই। তাহলে এই দুইটা তো সম্পূর্ণ কথা। অতএব এই দুইটা তো কাজ করতে হবে না, আমাদের এই মাঝখানে এই তিনটার কাজ করবো নাকি? এন্ড এই তিনটার জন্য আমাদের কত টাকা চার্জ করতে হবে সেটা আগে আসেন দেখাই। তাহলে প্রথমটার মধ্যে সুদ আছে 8,000 টাকা, দ্বিতীয়টার মধ্যে 40,000 টাকা 15% কত হয় বের করেন তো দেখি। রাইট কটা 6,000 টাকা 6,000 6,000। তাহলে দেখেন প্রথমটার সুদ 8,000, দ্বিতীয়টার সুদ 6,000, তৃতীয়টা সরাসরি 9,000 দিয়েছে, চতুর্থটা 10,000 টাকা 18% 1,800 টাকা, আর পঞ্চমটা 12,000। এই সবগুলো যোগ করে কত হয় বলেন? 53,000 টাকা স্যার। 53,000 টাকা। তার মানে এই 53,000 টাকার জন্য আমাদের চার্জ কর্তন করছে 3,360 টাকা। তাহলে কি করব? প্রথম যখন আমি এই কর অগ্রিমের টাকার সাথে আমার ব্যাংক চার্জ বাদ দিব তখন বের করব 3,360 ভাগ 53,000। ওকে, জি স্যার। ভাগাভাগির মান হবে 1 টাকা ইনটু কত টাকার জন্য বের করব আমরা? 6,000 টাকার জন্য নাকি? 6,000 এই যে 6,000 যা হবে এটা এটার সাথে বাদ দিয়ে দিবেন। আবার যখন 3 নাম্বার জন্য করবেন তখন একই 3,360 ভাগ 53 ইনটু 9,000। আবার এটার জন্য যখন করবেন তখন 3,360 ভাগ 53 ইনটু 1,800। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এই সবাই কি আমার কথা ক্লিয়ার? জি স্যার 3 নাম্বার কি পারবো তাহলে? জি স্যার পারবো। এই 3 নাম্বারে হুবহু অঙ্ক 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা আমরা এখানে দেখিয়ে দিছি। হ্যাঁ, কোনটার জন্য দিব এভাবে করলে হবে আর ইন্ডিভিজুয়াল করলে হবে। এখানে লেখা আছে করমুক্ত সরকারি সিকিউরিটি সুদ 32। তাহলে করমুক্ত কি আর মোটাঙ্কিত দরকার আছে? মানে কাজ করার দরকার আছে? সম্পূর্ণ কথা এটা। জিরো কুপন বন্ড এটা তো করার দরকার নেই নাকি? জি স্যার ওকে, এখন আসি তার পরবর্তীতে কর বা সরকারি সিকিউরিটি সুদ। এই যে সুদ সরাসরি দিয়ে আছে তাহলে আমরা কি মোটাঙ্কিত করব না করব না? মোটাঙ্কিত করব 5%। সাথে মোটাঙ্কিত হবে 5% হারে হবে 25,263 টাকা। কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ দিয়ে আছে 20,000, আরে আমরা কি করব? মোটাঙ্কিত করব 5%। হবে 21,053 টাকা। 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ দিয়ে আছে 40, তাহলে 40,000 টাকা 40,000 নাকি? আরে মোটাঙ্কিত দরকার জি স্যার 12% বাণিজ্যিক সিকিউরিটি এটা কি অনুমোদিত 3 লাখ টাকা। সিকিউরিটি কিন্তু 3 লাখ, তাহলে 3 লাখে কয় পার্সেন্ট? 12%। 3 লাখে 12% হবে 36,000 টাকা। আর জিরো কুপন বন্ধ 50,000 টাকা লেখা আছে। এর বলছে উপরোক্ত সুদ সমাদায়ের জন্য 6,520 টাকা চার্জ কর্তন করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই 6,520 টাকার মধ্যে এইটা এবং এই প্রথমটা এই দুটো তোমাদের সুদ দিতে হবে না নাকি? দিতে হবে এই যে মাঝখানে 4টার জন্য, ঠিক আছে না? জি স্যার তাহলে এই মাঝখানে 4টার জন্য আমাদের সুদ কিভাবে বের করব? আগে প্রথমে মোট সুদ বের করি। তাহলে মোট সুদ বের করার জন্য প্রথমে এখানে আসলো 32,000, আমরা এখানে লিখছি 32। এবার 24,000 টাকার মোট অঙ্কিত হয়েছে 25,263। এই 20,000 টাকার মোট অঙ্কিত হয়েছে 20,053। এই 40,000 টাকা সুদ 40,000 টাকায় 3 লাখের 12% 36,000 আর 50,000 টাকা এই সবগুলো মিলে হয়েছে 2,04,316 টাকা, যেটা কিনা আগের অঙ্কে ছিল 53 টাকা 53,000 টাকা। ক্লিয়ার? জি স্যার এখন আমি যখন এইটার জন্য কাজ করব, এটা মোট অঙ্কিত টাকা হয়েছে কিন্তু 25,263, হ্যাঁ, মানে এইটার জন্য যখন কাজ করব মানে এই চার্জটা বের করব তখন কি করব? 6,520 এর ভাগ করব কত দ্বারা? 2,04,300 কত? 4,316 ইনটু এটার জন্য আমাদের টাকা বের হয়েছিল 25,200 কত? 263। ক্লিয়ার তো? জি স্যার
আবার এটার জন্য যখন করবো ধরুন 6520 ভাগ 2,04,316 ইন্টু 21,053। ক্লিয়ার? জি স্যার। আমরা এটার জন্য যা করবো একই, এটার জন্য যা করবো সেম জিনিস। তাহলে পারবো 3 4? জি স্যার পারবো। তাহলে আজকে যেহেতু আপনাদের প্রথম ক্লাস, এর জন্য আপনাদের কাজটা একটু অল্প থাকবে। 3 4 আর এখানে কত নাম্বার? 2। 2 ঠিক আছে? জি স্যার। আর বেসিক কোশ্চেন কত? 1। তাহলে টোটাল 4টা অঙ্ক আপনাদের বাসার কাজ হলো। এই 4টা কাজ আপনারা সুন্দর করে করবেন। আগামী ক্লাসে আমরা ওই যে বেসিক কোশ্চেন 2 থেকে শুরু করে বাদ বাকিগুলো আমরা দেখাবো। ঠিক আছে? তাহলে আজকের রেকর্ড ক্লাস আমাদের এখানেই থাকবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।